প্রতি সপ্তাহে আপনি দেখবেন একটা করে হাতি মারা যাচ্ছে। বাংলাদেশটা খুবই সুন্দর একটা দেশ, কিন্তু এবং এর খুবই সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক আবেদন আছে, এমন জায়গা আছে, কিন্তু কোনো কোনো সময় প্রাকৃতিক আবেদন আছে এমন জায়গা ধরেন খুব একটা প্রচার পাইনি। আমি হয়তো গেছি, সেটা আজকে এই অবস্থানে থেকে বা আগে আমি কখনো এসে প্রচার করি না, করলেই আমার মনে হয় ওইখানে সবাই গিয়ে হুমড়ি খেয়ে পড়বে আর ওই জায়গাটার যে প্রাকৃতিক আবেদন সেটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে কিছু নদী আছে যেগুলো এখনো মোটামুটি ভালো আছে, বা আপনার ছোট নদী তো দেখলে সত্যি ভালো লাগবে। বন এলাকায় যদি আপনি যান দেখবেন বাংলাদেশের বন, ওটাতে এমনভাবে ট্যুরিজম প্রমোট করা হচ্ছে যে বনের যে একটা গাম্ভীর্য, বনের যে আবেদন সেটাই নেই। বনের মধ্যে হোটেল, বনের মধ্যে রেস্টুরেন্ট, বনের মধ্যে কার পার্কিং, বনের মধ্যে পিকনিক, সব বনের মধ্যে হয়ে যাচ্ছে। ফলে বনের সাথে আমাদের নগরের একটা সাধারণ পার্কের আর কোনো তফাৎ থাকছে না। পৃথিবীটা যদি বাসযোগ্য করতে হয়, দেশটাকে যদি বাসযোগ্য করতে হয়, তাহলে কিন্তু শুধু মানুষের কথা ভাবলে আমাদের চলবে না। মানুষের পাশাপাশি যখন অন্যান্য প্রাণী সত্তাও নিরাপদে থাকতে পারে, তখনই আমরা বুঝব যে আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা আমাদের দায়িত্বটা পালন করতে পারি। দেখেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহে কোথাও না কোথাও একটা করে হাতি মারা যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে হাতিকে কখনোই আমরা এই বিষয়টা মন দিয়ে ভাবিনি যে আমরা যে এখানে রোহিঙ্গা শিবির করে ফেলছি, ওইখানে ইকোনমিক জোন করে ফেলছি। আমরা মনে করছি একটা পাহাড়, সে নিরর্থক দাঁড়িয়ে আছে, তাকে নিরর্থক দাঁড় করিয়ে লাভ কি? বরং যদি আমরা একটা ইকোনমিক জোন করি, 1000-3 লোকের ওখানে কর্মসংস্থান হবে। কিন্তু আমরা তখন ভাবি নাই যে তাহলে হাতিগুলো তো এই রাস্তা দিয়ে হাঁটে, ও তাহলে হাঁটবে কোন রাস্তা দিয়ে, ও তাহলে খাবে কি? এমন একটা পর্যায়ে চলে গেছে, একদম সমস্যার চূড়ান্তে চলে এসছে। ফলে প্রতি সপ্তাহে আপনি দেখবেন একটা করে হাতি মারা যাচ্ছে, এবং এটার কোনো কুলকিনারা করা যাচ্ছে না। কখনো মারা যাচ্ছে ম্যালনিউট্রিশনে, কখনো মারা যাচ্ছে সন্তান প্রসব করতে গিয়ে, কখনো মানুষ তাকে গুলি করে মেরে ফেলে তার টাস্ক নিয়ে যাচ্ছে, তার পায়ের নখ নিয়ে যাচ্ছে, কখনো নিজের ধান ক্ষেত বাঁচাতে কৃষকেরা তার কাটার বেড়া দিয়ে হাতিকে বিদ্যুতায়িত করে মেরে ফেলতেছে। এই সবগুলোই আসলে কি হচ্ছে জানেন? পরিকল্পনার অভাব। শুধুমাত্র একটা সংস্থা, একটা মন্ত্রণালয় পরিকল্পনা করে এই চেঞ্জটা আনতে পারবে না। এটা আমাদের মনোজগতে, আইনি কাঠামোতে, প্রশাসনিক জায়গাতে আনতে হবে। ধরেন আপনি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প দেয়, তো ওই প্রকল্পটা প্রণয়নের সময় ধরেই নেয় যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ছাড়পত্র দেওয়ার সময় পরিবেশটা দেখবে। সেটা কিন্তু আসলে কথা না। সরকারের প্রত্যেকটা সংস্থার, প্রত্যেকটা মন্ত্রণালয়কেই পরিবেশ বান্ধব হতে হবে। পরিবেশটাকে আমাদের রাষ্ট্রের সকল পর্যায়ে মূল্যবোধের একটা বিষয় হিসাবে অন্তর্নিহিত করে দিতে হবে, যাতে করে শুধুমাত্র একটা সংস্থাই পরিবেশের কথা বলে আর বাকি কোনো সংস্থা পরিবেশের কথা বলবে না, এইটা না হয়। যখন গৃহায়ণ ও গণপূর্ত একটা হাউজিংয়ের স্কিম করে, তখন তাকে দেখতে হবে হাউজিংটা কি 2 ফসলি 3 ফসলি কৃষি জমিতে কিনা, তাকে দেখতে হবে এই হাউজিংটা জলাভূমিতে কিনা, তাকে দেখতে হবে এই হাউজিংটা যদি হয় তাহলে নগরে পরিবহনের উপরে, পানি সরবরাহের উপরে, বিদ্যুতের উপরে, অন্যান্য ইউটিলিটিসের উপরে কেমন চাপ পড়বে, সেই চাপ নেওয়ার উপায় আছে কিনা। এই হাউজিংটা যদি করার দরকার হয় তাহলে ঢাকা শহরেই করতে হবে, নাকি আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলি সেখানে যেয়ে করবে। কৃষি মন্ত্রণালয় কি বলে কৃষি জমি নিয়ে হাউজিং করার ক্ষেত্রে, এই সমস্ত কিছু তো সকলকেই বিবেচনায় করতে হবে। নতুবা একটা মন্ত্রণালয় খুব সুন্দর একটা হাউজিং প্রকল্প আনলো, যেটা 3D ইমেজ দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু অন্য মন্ত্রণালয় এসে যখন বলবে যে আপনি তো আমার কৃষি জমি নিয়ে যাচ্ছেন, তখন ওই অপূর্ব সুন্দর 3D প্রেজেন্টেশনের পরে কৃষি মন্ত্রণালয়ের এই কথা হয় ধর্তব্যেই ধরা হবে না, কিংবা বলা হবে যে এটা তো আসলে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত হয়ে গেছে, এখন আপনার কাছে এসছি কেবল আনুষ্ঠানিকতা। আমি দেখেছি বড় বড় প্রকল্পগুলো সংস্থাগুলো সিদ্ধান্ত নিয়ে নেয়
এবং নিয়ে বলে যে অমুক অমুক প্রেজেন্ট ছিল, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এখন আমাদের পরিবেশগত ছাড়পত্র তাড়াতাড়ি করে দিয়ে দেন। অ্যাজ ইফ পরিবেশ অধিদপ্তর আছেই সকল প্রকল্পে ছাড়পত্র হ্যাঁ বলার জন্য। এটা তো আমাদের কাজ না, আমাদের কাজ তো নাও বলার জন্য। কিন্তু আমাদের জন্য না বলতে না হয়, সেজন্য প্রথম থেকে একসাথে সন্নিবেশ করে কাজটা করলে হয়। আরেকটা